দেশের সম্পদ নষ্টকারীদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধের আহ্বান প্রধানমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন। যুবদল নেতার নির্দেশে রাজধানীর উত্তরা মিরপুরে চলে তাণ্ডব। ভাড়া করা হয় পথ শিশু সন্ত্রাসীদের। স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, দূরপাল্লার যাতায়াতে ফিরছে স্বস্তি। অফিস পাড়ায় কর্মচাঞ্চল্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের উন্নয়ন ও সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরিতে কোটার সব দাবি মেনে নেয়ার পরও কেন তাদের আন্দোলন প্রত্যাহার হলো না, এমন প্রশ্ন তোলেন সরকার প্রধান। বলেন, উন্নয়ন এবং জনগণের সুবিধায় মেট্রো রেল সহ আধুনিক সব স্থাপনা যারা নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে একটি পক্ষ তাণ্ডব চালিয়েছে দেশ জুড়ে। সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া সহ করা হয়েছে ভাঙচুর, লুটপাট, যার মধ্যে অন্যতম স্বপ্নের মেট্রো রেল। 33,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত মেট্রো রেলের এই ক্ষতচিহ্ন বহন করছে ভয়াবহতার চিত্র। মেট্রো রেলের ক্ষয়ক্ষতি এবং অবস্থা দেখতে মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে দেখেন গত বছর যতটা উচ্ছ্বাস আর আনন্দে উদ্বোধন করেছিলেন জনগণের বাহন, আজ তার একই হাল। হতাশা আর বিষণ্ণতায় দেখেছেন মেট্রো স্টেশনটি। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে আক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সুবিধায় যে বাহন তা কিভাবে এমন ধ্বংস করা যায়। যে দেশের মানুষ আমার পরিবার, আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে আধুনিক এই বাহন কবে ঠিক হবে তা নিয়ে সংশয় জানান সরকার প্রধান। আমাদের মেট্রো রেল আমরা যেভাবে তৈরি করেছি, আমাদের মেট্রো রেল স্টেশনগুলি, সার্ভিস সব কিছু ছিল আন্তর্জাতিক মান সম্পন্ন। এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। কোটার সব দাবি মেনে নেয়ার পরও আন্দোলন প্রত্যাহার না হওয়ায় দুঃখ প্রকাশ করে ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আচ্ছা, কোটার সংস্কার হবে, আপিল করলাম, উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে, সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে। মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া, যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। সব মোকাবেলা করে দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখর থাকত যে মেট্রো রেল স্টেশন, সেটি এখন পরিপূর্ণ ধ্বংসাবশেষ। দেখলে মনে হবে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকা। এটি পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী আক্ষেপ করলেন, দুঃখ প্রকাশ করলেন। জনগণের এই সুবিধা আবার কবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে সেটি এখন অপেক্ষার বিষয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, মেট্রো রেল স্টেশন, মিরপুর 10, ঢাকা। বিএনপি জামায়াতি দেশের অর্জনগুলোকে ধ্বংস করার পাঁয়তারা করছে। কোটা আন্দোলনকে পুঁজি করে চালানো ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলার দায় তাদেরই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার 4টি নির্বাচনী এলাকার নেতাদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের। আন্দোলনের আড়ালে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররাই মাঠে ছিল উল্লেখ করে তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিন পার করছে নিম্ন আয়ের মানুষ। নেতাকর্মীদের যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের।
কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত তাদের সে চিরপরিচিত আগুন সন্ত্রাস নিয়ে তারা মাঠে নেমেছে এবং দেশের অর্জনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা পায় তারা করছে। এ আন্দোলন বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা টার্গেট করে হামলা চালিয়েছে। পুলিশ সদস্য ছাত্রলীগের নেতাকর্মীকে হত্যা বা কুপিয়ে আহত করতে পথশিশু ও সন্ত্রাসী ভাড়া করেছিল যুবদল কর্মী আজিজ। ৫ থেকে ১০,০০০ টাকায় চুক্তিবদ্ধ হওয়া ওই সন্ত্রাসী চক্রই মিরপুর ও উত্তরায় তাণ্ডব চালায় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। নাশকতার ঘটনায় রাজধানীতে এখন পর্যন্ত ২১শোরও বেশি বিএনপি জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ২ শতাধিক। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ১৮ জুলাই থেকে ২১ জুলাই টানা ৪ দিন ধরে রাজধানী জুড়ে নাশকতা চালায় বিএনপি জামাত। এর আগে রাজধানীর আশপাশের এলাকায় জড়ো হয় দুর্বৃত্তরা। টাকার বিনিময়ে পথশিশু ও সন্ত্রাসীদের ভাড়া করা হয়। তাণ্ডব চলে রাজধানীর সর্বত্র। আর এই তাণ্ডব পরিচালনার দায়িত্বে যারা ছিল তাদেরই একজন যুবদল কর্মী আজিজ। সে গোয়েন্দা জিজ্ঞাসাবাদে জানিয়েছে রাজধানীতে দুর্বৃত্তদের নিয়ে আসার নির্দেশনা দেয় বগুড়ার যুবদল নেতা নূরে আলম। আন্দোলনের মধ্যে টোকায় ঢুকে দিয়ে নূরে আলম সিদ্দিকী পেটনকে বলছে পুলিশে কোবাইলে ১০,০০০ আর আওয়ামী লীগে কোবাইলে ৫,০০০ টাকা, ছাত্রলীগে কোবাইলে ৫,০০০ টাকা দিয়ে দেবে। যুবদল নেতা আজিজের মতো ছাত্র শিবিরের কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঢাকায় দুর্বৃত্তদের জড়ো করে। কি মানুষের কেউ না আটকাতে পারবে না কারার শিকার। নাশকতা করে জনমনে ত্রাস সৃষ্টি ছিল তাদের লক্ষ্য। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় দুর্বৃত্তদের নাম, পরিচয়, ঠিকানা সবই তাদের হাতে আছে। অভিযানে গ্রেপ্তারও হচ্ছে তারা। বিএনপি জামাতের নেতা কর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লাহপুর সদস্যের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, নারীকে হত্যা করা এবং যারা পুলিশকে রাস্তার মধ্যে জ্বলিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেকেরই নাম্বার আমরা পেয়েছি। ঢাকা মহানগর পুলিশও এ বিষয়ে নানা তথ্য জানায়। ২০০টি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই ২০০টি মামলায় এখন পর্যন্ত ২১শোর উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রকৃতপক্ষেই বিটিভি ভবনে হামলায় জড়িত ছিল, যারা প্রকৃতপক্ষেই সেতু ভবনে হামলায় জড়িত ছিল, যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল যারা ধ্বংস করার কাজে নিয়োজিত, তারা এই ২১০০ জনের মধ্যে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তারা কন্ট্রিবিউট করেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতার করতে অব্যাহত আছে র্যাবের অভিযানও। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর আগে বুধবার রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন ব্যারিস্টার পার্থ। কারফিউ শিথিলে দূরপাল্লার যাতায়াতে ফিরছে স্বস্তি। অনেকটা হাফ ছেড়ে বেঁচেছেন যাত্রীরা। এদিকে আজও রাজধানীর রাস্তায় ছিল যানজট, কর্মচঞ্চল ছিল অফিস পাড়া। মোহাম্মদ কবিরের রিপোর্ট। আমি ঢাকা শহরে গত শুক্রবারে আসছি, আসার পরে এই পর্যন্ত ঝামেলার কারণে যাইতে পারি না, গাড়ি ঘোড়া চলা শুরু করছে, তখন আমি বের হয়েছি। আমি আসছি আজকে 15 দিনে, কারফিউর জন্য যাইতে পারতেছি না, এখন আজকে গাড়ি খুলছে তার জন্য যাইতেছি। আজকে তো স্বস্তিতে যেতে পারছি, এতদিন আমরা ওইখানে আটক ছিলাম। মানুষ আতঙ্কটা একটু কাটছে আর কি, তবে আমরা আশা করছি যে স্বাভাবিক হয়ে যাবে। অনেকটা হাঁপ ছেড়ে বাঁচলেন দূরপথের যাত্রীরা। কয়েকদিনের অস্বাভাবিক অবস্থার পর গন্তব্যে রওনা হচ্ছেন অনেকে। যাত্রীদের মতো স্বস্তিতে চালকরাও। গাড়ি সকালবেলা
মহাজনের সাথে কথা বলে গাড়ি আনছি, আইনে এখন লাগাইছি সিরিয়ালে। এখন পরিস্থিতি ভালো দেখে গাড়িটি লাগাইছে যাওয়ার উদ্দেশ্যে। অবস্থা তো দেখতেছে না, নিরাপত্তা ঠিক আছে। একটু আতঙ্ক লাগে যে কখন গ্যাঞ্জাম ফেদাত আবার হয়। প্রশাসনও আছে, এখনো প্রশাসনের গাড়ির জন্য আমরা চলাফেরা করতে পারতেছি। বৃহস্পতিবার কর্মচঞ্চল ছিল রাজধানী। প্রায় সব রাস্তায় চিরচেনা সেই ঢাকা। কর্মস্থলে যেতে যানজট পেরুতে হয়েছে প্রায় সবাইকেই। আমরা একটু আগে আর্লি বের হইতে হয়েছে, রাস্তা জ্যাম ছিল, তারপরও সময় মতো আসতে পারছি। রাস্তাঘাটে একটু যানজট আছে, চলে আসছে, অত বেশি সমস্যা হয় না। পরিস্থিতি তো একটু থমথমে, স্বাভাবিক, একটু শঙ্কা তো কাজ করবেই। স্বাভাবিক চিত্র ছিল অফিস পাড়ায়। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সহ সব অফিস ও আদালত ছিল কর্মচঞ্চল। যাত্রীবাহী ট্রেনগুলো ছাড়ার কথা থাকলেও নিরাপত্তার বিবেচনায় রেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই পরিকল্পিতভাবে নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই রায়ের পরে আমরা মনে করেছিলাম যে এই কোটা আন্দোলনকারীরা বলবে, ধন্যবাদ দেবে মহামান্য বিচারপতিকে, ধন্যবাদ দেবে সরকারকে, যে আমরা সন্তুষ্ট, আমরা আন্দোলন ফিরে নিয়ে গেলাম। কিন্তু ইতিমধ্যেই অনেক জল গড়িয়েছে, আপনারা দেখেছেন। এই কোটা আন্দোলনের ভর করে আপনারা দেখেছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চায়নি, যারা জঙ্গি উত্থান ছিল 71-এ, যারা এই দেশ চায়নি, সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চাইছিল, এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালাচ্ছে। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS সেবা। মোবাইল ইন্টারনেট চালু না হওয়ায় নির্ভর করতে হচ্ছে ম্যানুয়াল পদ্ধতির উপর। তবে খুব ভালো সেবা দিচ্ছে এটিএম বুথগুলো। মেহেদী হাসানের রিপোর্ট। বিকাশ, রকেট, নগদ, উপায়ের মতো মোবাইল ফোনে আর্থিক সেবা বা MFS-এ 2024 সালের জানুয়ারিতে লেনদেন হয়েছে 1,29,000 কোটি টাকা। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে প্রায় 4,500 কোটি টাকা। টাকা পাঠানো থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ, এমনকি মোবাইল ফোন রিচার্জের কাজও এখন মানুষ সারছেন MFS-এর মাধ্যমে। আর এজন্য MFS-এর ইন্টারনেট নির্ভর অ্যাপসগুলোর উপরই বেশি নির্ভর করেন সাধারণ মানুষ। কিন্তু গেল কয়েকদিনের সহিংসতায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় এ সেবা নির্ভর সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে MFS ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন মোবাইল ইন্টারনেটের মতো সেবা এখনও তারা দিতে পারছেন না। এখনও ম্যানুয়াল পদ্ধতির উপরই বেশি নির্ভর করতে হচ্ছে তাদের। অ্যাপসে করা যায়, ইয়ে দিয়ে, ওয়াইফাই দিয়ে, আপনার ওয়াইফাইয়ের কাজ কানেক্টেড হয়, ইন্টারনেট দিয়ে হয় না, কিন্তু খালি ঘুরে, পুরোপুরি এখনও কাজ হয় নাই। এখন আমাদের এর সমস্যা হইতেছে ম্যানুয়াল দিয়ে মারা লাগে। আগে তো এরকম নেট থাকতো, অ্যাপস ইউজ করতাম, এখন তার নেট না, এখন আগের মতন ম্যানুয়ালি দেই, আর লেনদেন আগের চেয়ে একটু কম। এতদিন যারা লেনদেন করতে পারেননি তারা অনেকেই এসেছেন MFS-এর টাকা পাঠাতে বা উত্তোলন করতে। বলছেন মোবাইল ইন্টারনেট চালু হলে এগুলোর ব্যবহার আগের মতো করতে পারবেন তারা। বিকাশ করে দিতেছে, কিন্তু 2 দিন হলো বন্ধ ছিল, আজকে গত 3-4 দিন বন্ধ ছিল, অনেক প্রবলেমে পড়ছিলাম। এখন তো ভাই ব্রডব্যান্ড থ্রো, যেগুলো ওয়াইফাই কানেক্টেড আর কি, ব্রডব্যান্ড ইন্টারনেট, সেগুলো তো অ্যাপস অন হচ্ছে আর কি। এটা আমিও কনফার্মেশন করে নিয়েছি যে অ্যাপস থ্রু আমি পাঠাতে পারবো কিনা, বাট ব্যান্ডউইথ খুবই স্লো আর কি। তো আমার ভাইরা সে বিদেশ থাকে, সে দেশে টাকা পাঠাইবো, সে পারে না আর কি, বিকাশ বন্ধ থাকার কারণে। তো এখন রিসেন্টলি গতকাল থেকে মনে হয় হালকা চালু হয়েছে, মানে চলে কোনো রকম, অনেক সময় লাগে। তবে এখনও স্বাভাবিক সেবা মিলছে ব্যাংকের এটিএম বুথ থেকে। আর ইন্টারনেট সেবা আবার চালু হওয়ার পর ভিসা ও মাস্টার কার্ডের মতো ইন্টারনেট নির্ভর সেবাগুলো আবার চালু হয়েছে। বুথ সার্ভিস ঠিকমতোই দিচ্ছে, আমরা এখন আমাদের স্বস্তি ফিরে আসছে। অনেকের কাছে শুনছি যে নেটওয়ার্কে ঝামেলা করতেছে, তো আমি ডাচ বাংলা ব্যাংকে শুনছি যে এদের সার্ভিস ভালো আছে, কিন্তু অন্যান্য ব্যাংকে সমস্যা ছিল, যেমন সিটি ব্যাংকে আমার ছোট ভাই টাকা উঠাইতে পারে নাই। এটিএম বুথগুলোর টাকা সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও এক পাশ। দেশের সম্পদ নষ্টকারীদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধের আহ্বান প্রধানমন্ত্রীর, ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন।
যুবদল নেতার নির্দেশে রাজধানীর উত্তরা মিরপুরে চলে তাণ্ডব, ভাড়া করা হয় পথ শিশু সন্ত্রাসীদের। স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, দূরপাল্লার যাতায়াতে ফিরছে স্বস্তি, অফিস পাড়ায় কর্মচাঞ্চল্য। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরের, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।